গুড মর্নিং। তোমার প্রথম সকালই বটে। সারা রাত কান্নাকাটি হল্লাহাটি সব কিছু করে এই যে সকালে পিট করে তাকাচ্ছে, আবার ঘুম দিচ্ছে। নমস্কার, সুপ্রভাত। সকলকে স্বাগত জানিয়ে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে আজকের আমার এই 2 দিনের ছানাকে নিয়ে ব্লগটা শুরু করছি এইখান থেকে। এই যে আমাদের বাড়ি ছোট্ট অতিথি, হ্যাঁ একদম নতুন অতিথিও বলতে পারেন। ভারী অবাক লাগছে জানেন, বিছানাটায় হঠাৎ করে যেন ভগবানের মতো একটা ছোট্ট শিশু কোথা থেকে উদয় হয়ে এলো। সত্যি তাকে নিয়ে যে কালকে রাতের অন্ধকারে ঘরে ঢুকেছি ভাবতেই অবাক লাগছে জানেন। যদিও বা খুব কষ্ট হয়েছে, রাতটা ঠিক করে ঘুমোতে পারেনি ছেলেটা। হয়তো গরম লাগছিল, নইলে হয়তো অন্ধকারে ভয় পাচ্ছিল। কিছু তো হবে। যাকে ঠাকুর করে রাতটা কাটিয়ে ফেলেছি। এই যে সকালবেলাটা একটু খাইয়ে দিচ্ছি। খাওয়াচ্ছি ওকে শুধু ব্রেস্ট মিল্ক, পাম্প করে রেখে দিয়েছিলাম, সেই বোতল থেকে ওকে খাইয়ে দিচ্ছি। বোতলে খাওয়ানোর একটাই কারণ যেহেতু খুব সদ্য, তাই বোতলে ওর পরিমাণ মতো পাম্প করে দুধটা রেখে দিই। ব্যাস সেটাই ওকে খাইয়ে দিই। অ্যাটলিস্ট কিছু তো বুঝবো যে বাচ্চাটার পেট ভরেছে। যাকে আরেকজনকে ওই যে ঘুম থেকে উঠিয়ে আনা হচ্ছে। সকালে তার স্কুল, যে এখানে মর্নিং স্কুল, ঘুম তার কিছুতেই ভাঙছে না। তাই ওর বাবা বললো চলো ভাইকে আগে দেখিয়ে নিয়ে আসি, তারপর নিচে গিয়ে তোমাকে রেডি করছি। যদিও বা এই ছেলেটা হওয়ার আগে সব কিছু আমি আর ওর বাবা দুজনে মিলে ওকে রেডি করা, টিফিন বক্স রেডি করা সব কিছু করে দিতাম। কিন্তু এখন তো আমার সেই জো নেই। যতই হোক এই সারা রাত ঘুমটা হয় না তো, শরীর আর দিচ্ছে না জানেন। এই যে দিদি বানিয়েছে পাস্তা, এই যে দেখুন, তাকে রেডি করা থেকে টিফিন বক্স গোছানো সব কিছু দিদি আর ওর বাবা মিলে করছে। আমার নরণচরণ অনেকটাই কমে গেছে। কি আর বলি বলুন, যতই হোক শরীরে একটু কষ্ট তো থাকবে। তবে হ্যাঁ, মেয়েটা স্কুল যাবে, একটু না নিজের চোখে দেখলে হয়। নিচে নেমে এসে দেখছি এত সুন্দর বিরল দৃশ্য। তাই যতই দেখি বারবার একটাই কথা ভেবে যাই, দিদি না থাকলে আমার কি হতো। যাকে মেয়েটাকে তো স্কুল পাঠানো হয়ে গেছে। এই পাশে দিদি করেছে একটা সুন্দর ব্রেকফাস্ট। ঘরে কয়েকটা ব্রাউন ব্রেড ছিল। দিদি বলল পালং শাক আছে যখন, সেটা একটা অমলেট দিয়ে ভালো একটা স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি। যদিও বা তোর শরীরে এখন একটু হেলদি ব্রেকফাস্ট বা হেলদি খাবারই দরকার। ব্যাস ও তার নিজের মতো করে রান্নাঘরে ঢুকে এই যে দেখুন কি সুন্দর পালং শাক দিয়ে একটা অমলেট বানাচ্ছে। সেটাকেই পিস পিস করে কেটে ব্রেডের মধ্যে দিয়ে দিচ্ছে। আর ওই পাশে রয়েছে ডিম সেদ্ধ। বাপরে, সকালবেলা উঠে এত সুন্দর খাবার দেখে কার না খেতে ইচ্ছা হয় বলুন। মনের জন্যে দাঁড়ানো, হাঁটা চলা টুকটাক সবই করতে পারছি। কিন্তু যতই হোক সদ্য হসপিটাল থেকে বাড়িতে এসেছি তো, রান্না খাওয়া দাওয়া করবো সেই শক্তি কিন্তু আমার নেই। ব্যাস সমস্ত দায়িত্ব এখন দিদিরই পড়েছে। ওই যে দিদি আছে বলেই নিশ্চিন্ত। তাই বললাম তুই যে আমার জন্য এত কিছু যে করছিস, এটা আমি সারা জীবন মনে রাখবো। যাকে ও খাবার দাবার বানাচ্ছে বানা, আমি বলেছি যেটা হয়ে আছে ওইটা নিয়ে আমি এখন বাইরে বসে খাই। বাইরে ভারী সুন্দর রোদ বেরিয়েছে জানেন, ভিটামিন ডিটা শরীরেও আমার খুব দরকার। আর ওই পাশে টেলিফোনে বারবার শাশুড়ি মা বলছে ডেলিভারির পর শরীরে রোদ লাগানো কিন্তু খুব দরকার। তাই যাই কাজ থাকুক না কেন সব কিছু ফেলে 10টা মিনিট হলেও কিন্তু রোদের মধ্যে বসিস। তাই ওই খাবারটা নিয়ে বাইরে বসতে যাচ্ছি। সকাল সকাল ব্রেকফাস্ট বানিয়ে নিউ মম কে দেওয়া হয়েছে, আমিও নিয়ে এসেছি। রেকর্ড টানা 48 ঘন্টার মতো প্রায় কারেন্ট এসেছে। মানে কারেন্টের মুখ দেখলে যা হয়, কি অবস্থা। আর একজনের হচ্ছে যে কি বলবো, এন্ট্রিটাই হয়েছে পুরো একদম হেলেনের মাঝে একদম অন্ধকারে। বাপরে কি ভালো লাগছে। উফ, কারেন্টের মর্ম সবাই বুঝবে সত্যি। কে বাঁশি বাজাচ্ছে? আমরা এই লণ্ঠনটা কিনে নিয়ে এসেছিলাম। লণ্ঠনই বটে, এটা অনেকটা কাজ দিল। এটা ওয়ালমার্ট থেকে কিনে নিয়ে এসেছিল। এটা কি যেন ক্যাম্পিং এর কাজে লাগে, রাইট? হ্যাঁ, এটা ব্যাকআপ 48 ঘন্টা। হ্যাঁ, ব্যাটারি দিয়ে তিনটে ডাবল ব্যাটারি। আচ্ছা, 48 ঘন্টা চলবে। আজকে সব কিছু হাতে ধুয়েছে, কিছু জিনিস হাতে ধুয়ে যে পাট করে রেখেছে। এইখানটা হচ্ছে যে মাঝে মাঝে এখন তো কন্টিনিউয়াসলি পটিটা হয় তো ক্লিন করতে। আর এই যে মানে আজ সত্যিকারে পুরো দিদিও বললো, দিদি হাঁটতে গেছে, আজ দেশকে খুব মনে করছি আমরা।
ঘুমিয়ে আছে আমার ছোট্ট ছানাটা। আর আমার কালকেই তো ঢুকেছি, অন্ধকারে ঢুকেছি, আপনারা তো দেখেছেন। তো আমার শরীরের এখন অবস্থা বলতে পেন আছে, বাট আমি পেন কিলার এখনো পর্যন্ত খাইনি। আজকে সারা দিন হয়ে গেল, এখন সন্ধ্যে 7:30, পেন কিলার আমি খাইনি। পেন হয় বাট হাঁটা চলা যখন করছি আবার ঠিক হচ্ছি, মানে সম্ভব নিজেকে ঠিক করার চেষ্টা করছি। কন্টিনিউয়াসলি পেনটা আমার হচ্ছে না, মানে এবারে সম্ভব মানে আমি আগে বলেছি নাকি মনে পড়ছে না ব্লগে, যে আমার এইবারে এপিডিউরাল ডক্টর আর আমার যিনি নর্মাল ডেলিভারি করেছেন ডক্টর খুবই ভালো, খুবই প্রসেস ওনাদের খুব এক্সপিরিয়েন্স হতে পারে, ঠিক বলতে পারবো না, কিন্তু খুবই ভালো। যেটা মিঠির সময় আমার হয়নি, মিঠির সময় আমি খুব কষ্ট পেয়েছি। আর তারপরেই তো বিনা কারেন্টে নিউবর্ন বেবিকে নিয়ে থাকা, ও মাই গড, মানে এটা কখনো ভাবিনি। কাল রাতে প্রচুর কষ্ট হয়েছে। একটা মানে হসপিটালে কি কন্টিনিউয়াসলি এসি ছিল, তো এসির মধ্যে কি আমি একটা টেম্পারেচার বুঝে গেছিলাম, কিরকম করে থাকতে হবে রাখতে হবে সব বুঝে এসেছিলাম। এবার এইখানে বিনা কারেন্টে বাচ্চাটাকে গরম লাগছে না পেটের কোনো অসুবিধে হচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। যাই হোক, আমারও একটু বুঝতে মানে সময় লাগবে, যতই আমি সেকেন্ড টাইম আবার মম হই না কেন। তো সেটা ওই আস্তে আস্তে করে হচ্ছে, ব্যাক টু নর্মাল হচ্ছি আমরা সবাই। আজকের আমার সেকেন্ড ডে, হসপিটাল থেকে ফিরেছি, আস্তে আস্তে করে রিকভার করছি, করে যাব। মনের জন্যই করতে হবে, কারণ দিদি চলে যাবে, দিদির বাচ্চাগুলোও ওয়েট করছে, কতবার জিজ্ঞেস করে মাসি কেমন আছে, মামি কখন আসবে। এগুলো তো খুব স্বাভাবিক, বাচ্চা তো বাচ্চা হয়, মাকে ছেড়ে কি কেউ থাকতে পারে। দিদি অনেক করছে, রান্না বান্না করছে, আমি না কিচ্ছু ভিডিও করতে পারছি না, অনেক করছে। সব থেকে বড় যে কাজটা করেছে আমার মেয়েটাকে, মানে মিঠিটাকে রেখে দিয়েছিল সারা দিন সারা রাত। অনিন্দ শুধু আসতো, খাবার দাবার নিয়ে যেত, মানে মায়ের চেয়ে অনেক বেশি করে ফেলেছে ও, সত্যিকারে মানে ও না থাকলে আমি যে কি করতাম। সত্যি দিদির কথা যত বলি ততই কম। বাচ্চা দেখা থেকে শুরু করে সেই সকাল থেকে ব্রেকফাস্ট, লাঞ্চ, মানে সব কিছুর দায়িত্ব যেন ও নিজেই নিয়ে নিয়েছে। তবে একটা কথা না বলেই নয়, কারেন্ট নেই না, আমাদের এই একদিন ভারী কষ্ট গেল জানেন। হঠাৎ করে যখন লাইটটা চলে এলো, ওরে বাবারে বাবা, কি যে সেই আনন্দ, সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। যখন কারেন্ট চলে যাওয়ার পর কারেন্ট আসতো, যদি বা আজকের আসার কোনো কথা ছিল না জানেন, বলে দিয়েছিল টানা 3 দিন পর নাকি আসবে। ব্যাস এই হঠাৎ করে কারেন্ট আসাতে কি যে আরাম লাগছে। না ওয়েদার ভালো আছে, কিন্তু ওই যে জানলাটা মতো এখানে সবসময় খোলা যায় না, ব্যাস ওই ফ্যান চালাবো সেটাও পারতাম না। এখন মোটামুটি এসি চলছে, ছেলেটাকে একটু আরাম করে ঘুম পাড়াতে পেরেছি। এই যে সোফার কর্নারে ওকে ঘুম পাড়াচ্ছি, এটা কি সুবিধা জানেন, এই কর্নারে ঘুম পাড়ানোর জন্য ওকে চোখে দেখতে পারবো, আর এই জায়গাটায় আমরা হাঁটা চলা, বসা, টিভি দেখা সবকিছু করতে পারবো। এই যেমন আমি একটু সোফায় বসে আছি, হঠাৎ করে ছেলেটা উঠে পড়লো, দিদি তাই জন্য তাকে কোলে ধরে এই যে আদর করছে। ও থাকার জন্য সত্যি আমি পুরোপুরি নিশ্চিন্ত। দিদির ছেলেমেয়েরা অনেকটাই বড় হয়ে গেছে জানেন, একজনের বয়স 13 আর একজনের বয়স 10, কিন্তু একটা সদ্য বাচ্চাকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, কি করলে ভালো হয় বা কোনটা করলে মন্দ হবে, সব কিছু এখনো কিন্তু টনটনে জ্ঞান আছে জানেন। আমাকে সব কিছু ধরিয়ে দেয়, এটা করবি না, সেটা করবি না, ওটা কর, এই রকম। এই যেমন বাচ্চার সদ্য জন্ম হওয়ার পর থেকে কিন্তু বারবার বলে যাচ্ছে, ব্রেস্ট মিল্ক ছাড়া কোনো ফর্মুলা দিবি না, ব্রেস্ট মিল্কের জন্য কি কি করতে হয় তোকে আমি সব বলে দেবো, তুই সেগুলোই কর, কিন্তু ব্রেস্ট মিল্ক ছাড়া ওকে কোনো ফর্মুলা দিবি না। সত্যি দিদির কথাগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করেছিলাম বলে যবে থেকে ছেলেটাকে বাড়িতে নিয়ে এসেছি তবে থেকে প্রত্যেকটা পরীক্ষায় যেন উত্তীর্ণ হয়ে যাচ্ছি। এই যে মিঠির ভাই মিমোর বেড তৈরি করা হচ্ছে, মানে এই বেডেই সে ঘুমোবে। যেখানে সেখানে বাচ্চাটাকে শোয়ালে হাইজিনেরও ব্যাপার থাকে, তো তাই জন্য ওর জন্য অ্যামাজন থেকে একটা ছোট্ট বেড অর্ডার দিয়েছি। খুব ভালো জানেন, সেটাই ওর বাবা ভালো করে খুলে ধুয়ে পরিষ্কার করে একদম স্যানিটাইজ করে এবার লাগিয়ে দিচ্ছে। ওই বেডটাই এদিক ওদিক করে যেখানে যাব নিয়ে যাব, সেখানে ওকে ঘুম পাড়াবো। এই যেমন যখন নিচে থাকলাম নিচে ঘুম পাড়ালাম, আবার যখন উপরে চলে যাব এই বেডটা উপরে নিয়ে চলে যাব, তাহলে এই বেডটায় ও ভালো করে ঘুমিয়ে পড়তে পারবে। ব্যাস মোটামুটি কাজ শেষ। তবে দিদিকে একটা বায়না ধরেছি, খুব ইচ্ছে করছিল কেক খেতে, কিন্তু দিদি বলছে যেহেতু এখন সবে ডেলিভারি হয়েছে, হেলদি খাবার ছাড়া কোনো কিছুই খাওয়া যাবে না। এই যে তাই জন্য সে আমাকে ওটসের কেক তৈরি করে দিচ্ছে। ওটসটা এমনিতে খুব ফাইবার, ডেলিভারি পরে ফাইবারটাও খুব অত্যন্ত প্রয়োজন। ব্যাস সেই কথা মাথায় রেখে সে আমার জন্য বানাচ্ছে ওটসের কেক। কারেন্ট না থাকায় সকাল থেকে ওর বাবাকে দেখছি সব জামা কাপড় সব কিছু নিজের হাতে ধুয়ে বাইরে মেলাচ্ছে, অন্যদিকে দিদিকে দেখছি সমস্ত কিছু রান্না বান্না করে আমার বসার আগেই খাবার টেবিলে রেডি করে দিচ্ছে।
এইসব অর্ডার কাকে করতে পারি বলুন? তাই ওকে বারবার ধরে বলছি, তুই চলে গেলে সত্যি খুব মনটা খারাপ হয়ে যাবে রে। যতই হোক ঘরে আছে, বাচ্চাটাকে ধরছে, কথা বলছে, আমিও কথা বলছি, মনটা এমনি ভালো লাগছে জানেন। ডেলিভারি করে যে বাড়িতে এসেছি মনেই হচ্ছে না, মনে হচ্ছে 2-4 দিন কোনো একটু কাজ টাজ করেই বাড়ি ফিরেছি। এই যে কেকটা মোটামুটি রেডি হয়ে গেছে, ওপাশে ওভেনটাও গরম করতে দিয়ে দিয়েছি, এবার ঢুকিয়ে দেবো। শুধু আবার তাই নয়, মাঝখানে একবার বলেছিলাম কুলের আচার খেতে খুব ইচ্ছে করছে। সে কুল বহুযুগ আগের থেকে পড়ে আছে বাড়িতে জানেন, আচার আর করা সম্ভব হয়ে ওঠেনি, শরীরই দিত না। ব্যাস দিদি বলল যাওয়ার আগে তোকে আমি এই আচার করে দিয়ে যাবই। ও বাবা, ওটসের কেক হতে না হতেই বলছে কুলের আচারটাও করে দিয়েছি দেখ। ও তোর আচারটা দেখানো হয়নি তো টাকায়, প্রচুর খেয়ে নিয়েছিস। আর অনিন্দ খেয়ে বলছে দারুণ হয়েছে ব্যাপারটা। এটা হচ্ছে যে বড়ই মানে কুলেরই আচার। হ্যাঁ, তো তোকে শিশির দি, দাঁড়া শিশির দি। কুকি কোথায়? হেঁচকি উঠছে। লোকে বলে হিচকি উঠলে পেট বাড়ে, অতএব পেট বাড়ছে আরো খাবে, খাবার খুঁজছে মুখ ঘুরিয়ে ঘুরিয়ে। এই বয়সে মুখ ঘুরিয়ে ঘুরিয়ে খাবার খুঁজবে, যেই সলিড খাবে তখন মা খুঁজবে বাচ্চা কোথায়। খাবার পুরো উল্টো, পুরো উল্টে যাবে। আমি কে বলে আমি পোজ দিচ্ছি মাছির সঙ্গে, হ্যাঁ হেঁচকি উঠছে ঠিকই, কিন্তু আমি পোজ দিচ্ছি, তাও কোনো কাঁদছি না, কিচ্ছু করছি না। মাসি যে মায়ের সমান সে বিষয়ে আমার আর কোনো সন্দেহ নেই। আশা করি আপনারাও বুঝে গেছেন। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এই যে আমার 2 দিনের ছোট্ট ছানা, তাকে এবার খাওয়াবো। দেখে কিরকম লাগছে না? সত্যি যাকে 9 মাস ধরে পেটে ধরলাম সে এখন সকলের কাছে আদর খাচ্ছে। ভাবা যায়। আজ আসি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।